হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখন শুরু হচ্ছে ক্লাস 12-এর ফিজিক্সের যে টেস্ট পেপার তার পেজ নাম্বার 49। এটা হচ্ছে 4 নাম্বার পেজ, মানে 4 নাম্বার মডিউল। এর আগে অলরেডি 3টে মডিউল কমপ্লিট হয়ে গেছে। যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখে নেবে। এখানে এই যে ভিডিও সেখানে যে এমসিকিউ, সেই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করা হবে। তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং প্রত্যেকটা এমসিকিউ এর যে ক্যালকুলেশন সেগুলোও কিন্তু আমি করিয়ে দেব, সেগুলোও তোমরা খাতায় লিখে নেবে, ঠিক আছে? দেখো, প্রথমে যে এমসিকিউটা আছে 1 নাম্বারের, দেখো কি বলেছে, 10 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা হলো। দেখো, আমরা আধানের কোয়ান্টাইজেশন পড়েছি, কোয়ান্টাইজেশন অফ চার্জ বা আধানের কোয়ান্টাইজেশন। সেখান থেকে আমরা জানি যে কোনো একটা বস্তুতে যদি n সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে সেই বস্তুর আধান কিউ এটা সমান হয় n ইন্টু ই। কোনো বস্তুর আধান কিউ এটা সমান কি জানি আমরা n ইন্টু ই। এবার এই যে কোশ্চেন, সেই কোশ্চেনে দেখো বস্তুর আধান বলে দিয়েছে কত, কিউয়ের জায়গায় 10 কুলম। তাহলে কিউয়ের জায়গায় হচ্ছে 10 আর n যেটা সেটাকে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। ইন্টু দেখো এখানে ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻⁻19, তাই তো? তাহলে এখান থেকে n এর ভ্যালু পেয়ে যাব, n সমান হবে 10/1.6 ইন্টু 10⁻⁻19। এটা ক্যালকুলেটারে বসাবে, তাহলে যেটা অ্যান্সার আসবে সেটা। এটা ক্যালকুলেশন করলে সম্ভবত আসবে 6.25 ইন্টু 10⁻19, ঠিক আছে? এটা অ্যান্সার একটু আছে, এখানে দেখো এটা 29 লিখে দিয়েছে, অ্যান্সার দেখবে দেওয়া আছে একেরটা, কিন্তু পাওয়ারে এখানে 29 করে দেওয়া আছে। এটা হবে 6.25 ইন্টু 10⁻⁻19। তোমরা নিজেরাও ক্যালকুলেশন করে দেখবে, যেটা আসছে সেটা অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে 2 নম্বরের যে কোশ্চেনটা আছে, দেখো কি বলেছে, একটি ধারকে সঞ্চিত শক্তি থাকে। দেখো, একটি আহিত ধারকে, আমরা সাধারণত সমান্তরাল পাত ধারক যদি দেখি, দেখবে সমান্তরাল পাত ধারকে এরকম দুটো পাত থাকে, তাই তো? এরকম দুটো পাত, একটা পাতে যদি প্লাস আধান থাকে তাহলে আর একটা পাতে মাইনাস আধান। এটাতে তুমি ধরে নাও কি আছে, প্লাস আধান। তাহলে এই যে ধারক, সেই ধারকের মধ্যে যে সঞ্চিত শক্তি সেটা কোন জায়গায় থাকে সেটা জানতে চেয়েছে। দেখো, প্রথম অপশানটা বলে দিয়েছে ধনাত্মক প্লেটে, তারপরে বলেছে ধনাত্মক ও ঋণাত্মক প্লেটে, তারপরে সিতে বলেছে প্লেট দুটির মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রে, আর ডিতে বলেছে প্লেট দুটির প্রান্তের চারপাশে। তাহলে এই যে প্যারালাল প্লেট, তার আমরা জানি তড়িৎ ক্ষেত্র থাকে ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে। এই প্যারালাল প্লেটের যে মাঝখানের অংশ, সে মাঝখানের অংশে অ্যাকচুয়ালি তোমার যে শক্তি সেটা সঞ্চিত থাকে। তাহলে সমান্তরাল পাত ধারকের মাঝখানে যে তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অ্যাকচুয়ালি শক্তি কী হয়, স্টোর বা সঞ্চিত হয়ে থাকে। সেই সঞ্চিত শক্তি রাশিমালা আবার এইটা হয় ইউ সমান হাফ কে এপসাইলন নট ই স্কোয়ার ইন্টু আলফা ইন্টু ডি। এটা হচ্ছে ধারকের যে তড়িৎ ক্ষেত্র তার মাঝখানে যে সঞ্চিত শক্তি তার রাশিমালা। কেটা হচ্ছে এর মাঝখানে যে অংশ, সে অংশের পরাবৈদ্যুতিক ধ্রুবক, আলফাটা হচ্ছে পাতের ক্ষেত্রফল, আর ডিটা হচ্ছে পাত দুটোর মধ্যবর্তী দূরত্ব, আর ইটা হচ্ছে এই পাতের মাঝখানে যে অংশটায় তড়িৎ ক্ষেত্র আছে সেটা হলো। এরপরে 3 নম্বরের যে এমসিকিউটা আছে, দেখো 3 নম্বরের যে এমসিকিউটা কি বলেছে, বলেছে কোনো ধাতব পরিবাহীতে একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা n এবং ওই ইলেকট্রনগুলির বিচলন বেগ ভিডি হলে, মানে ভিডির সঙ্গে n এর যে রিলেশন,
দেখো আমরা জানি ধাতব পৃষ্ঠে মুক্ত ইলেকট্রনের যে বিচলন বেগ, এটা একটা ধাতব পৃষ্ঠ বা ধাতব পরিবাহী। তাহলে ধাতব পরিবাহীতে আমরা জানি হিউজ অ্যামাউন্টে কি থাকে, ফ্রি ইলেকট্রন থাকে। এই ধাতব পৃষ্ঠ বা ধাতব পরিবাহীটাতে যদি একটা ভোল্টেজ বা বিভব অ্যাপ্লাই করা হয়, তাহলে এই যে ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলো একটা প্রান্ত থেকে অন্য একটা প্রান্তে যে গড় বেগ নিয়ে যায়, সেই গড় বেগটাকে বলা হয় কি, বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি বা তাড়না বেগ বলা হয়। এবার এর মধ্যে ইলেকট্রনের যে সংখ্যা ঘনত্ব সেটা যদি n হয়, তাহলে বিচলন বেগের রাশিমালা হচ্ছে ভিডি, এটা সমান হচ্ছে I/NEA। এটা হচ্ছে বিচলন বেগের রাশিমালা। তাহলে এখান থেকে দেখো বাকি সবগুলো যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ভিডি সমানুপাতিক 1/n, অর্থাৎ ড্রিফট ভেলোসিটি বা বিচলন বেগটা ওই ধাতব পরিবাহীতে যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব বা মুক্ত ইলেকট্রনের যে সংখ্যা, দেখো একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যাকে বলা হয় কি, সংখ্যা ঘনত্ব। সেটা ওই ড্রিফট ভেলোসিটি যেটা, সেটা তোমার ওই মুক্ত ইলেকট্রনের যে সংখ্যা ঘনত্ব তার সঙ্গে কি হচ্ছে, ব্যস্তানুপাতিক। তার মানে দেখো এটার অপশান যেটা আসবে অপশান বি। আচ্ছা, আগের যেটা ছিল, আগেরটার অপশান হচ্ছে সি, প্লেট দুটির মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রে। এবার আমরা নেক্সট যে কোশ্চেন, সেই কোশ্চেনে চলে যাব। দেখো কি বলেছে 4 নম্বরেরটা, কোশ্চেন নাম্বার 4। দেখো কি আছে, বলেছে অসীম দীর্ঘ ঋজু পরিবাহী যার প্রবাহ মাত্রা I থেকে x দূরত্বে চৌম্বক আবেশ 0.3 টেসলা হলে পরিবাহী থেকে 3x দূরে চৌম্বক আবেশ কত হবে। দেখো আমরা জানি অসীম দৈর্ঘ্যের যে দীর্ঘ ঋজু পরিবাহী, তার জন্যে x দূরে বা r দূরে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা জানি μ0/4π 2I বাই কত r, এখানে r এর জায়গায় কত x। এবার এখানে দেখো, এখান থেকে আমরা বলতে পারি যে চৌম্বক ক্ষেত্র যেটা, সেটা দূরত্বের কি ব্যস্তানুপাতিক অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী তারের ক্ষেত্রে। তাহলে এখান থেকে b সমানুপাতিক কি আসছে 1/x। তাহলে এখান থেকে দেখো আমরা এটা লিখতে পারবো b1/b2, এটা সমান x2 বাই কত x1। তাহলে এবার b2 যেটা, b1 যেটা, সেটা প্রথমে যে তড়িৎ চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক আবেশ, সেটা 0.3 টেসলা বলে দিয়েছে। আর b2 যেটা, সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। পরে যে দূরত্ব সেটা 3x, আর প্রথমে যে দূরত্ব সেটা দেখো বলা আছে কত x। তাহলে এটা কেটে গেল। তাহলে আলটিমেট দেখো b2 যেটা, এটা সমান আসবে 0.3 বাই কত 3 এটা। তাহলে এখানে দশমিকটা তুলে দিলে দেখো এখানে একটা 10 হয়ে গেল, তার মানে 1/10, এটা মানে 0.1 টেসলা হলো। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে 0.1 টেসলা বা অপশান ই যেটা, সেটা হলো। এবার আমরা নেক্সট যে কোশ্চেনটা আছে সেটাতে চলে যাব। নেক্সট মানে দেখো 5 নাম্বার কি বলেছে, কোন স্থানে ভূচুম্বকত্বের উলম্ব উপাংশ এবং অনুভূমিক উপাংশের মান সমান হবে, সেই স্থানের বিনতি কোণ কত। দেখো আমরা জানি ভূচুম্বক ক্ষেত্রের যে উলম্ব উপাংশ বা ভার্টিক্যাল কম্পোনেন্ট ভি সমান জানি I সাইন থিটা, আর হরাইজেন্টাল কম্পোনেন্ট বা অনুভূমিক উপাংশ এইচ, এটা সমান কি জানি I কস থিটা। একটা হচ্ছে I সাইন থিটা আর আরেকটা হচ্ছে কস থিটা। তাহলে এটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট বা উলম্ব উপাংশ, আর এটা হচ্ছে অনুভূমিক উপাংশ। কোশ্চেনে বলেছে সেই দুটো কি সমান, তাহলে সমান করে দেব। তাহলে দেখো I সাইন থিটা এটা সমান I কস থিটা। তাহলে দেখো আই কেটে গেল, কস থিটাটাকে সাইন থিটার নিচে নামিয়ে দাও। তাহলে সাইন থিটা বাই কস থিটা,
এটা সমান কত 1, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো tan থিটা এটা সমান 1, তার মানে থিটা সমান 45 ডিগ্রি। তাহলে যেখানে বিনতি কোণের মান 45 ডিগ্রি সেখানে অনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ সমান হবে, বা অনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ যদি সমান হয় তাহলে সেখানকার বিনতি কোণ যেটা সেটা কত হচ্ছে 45 ডিগ্রি হলো। এরপরে 6 নম্বরের যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, কোশ্চেন নাম্বার 6, কোন বর্তনীতে পরিবর্তী প্রবাহমাত্রার কম্পাঙ্ক 100 হার্জ হলে প্রবাহমাত্রা সেকেন্ডে কতবার শূন্য হয়। আচ্ছা এখানে দেখো কম্পাঙ্ক দেওয়া আছে, কম্পাঙ্ক n এটা সমান হচ্ছে 50, কম্পাঙ্ক সমান 50 হার্জ। তাহলে যদি আমরা টাইম পিরিয়ড ক্যালকুলেট করি, টাইম পিরিয়ড t ইকুয়াল টু কি জানি 1/n, তাই তো? তাহলে এটা সমান দেখো কত আসছে 1/n, মানে 1/50। তাহলে এর পর্যায়কাল যেটা সেটা হচ্ছে 1/50। দেখো পর্যায়কাল হচ্ছে যে বা কম্পাঙ্ক কাকে বলে, কম্পাঙ্ক হচ্ছে একক সময়ে যতগুলা পূর্ণ দোলন বা পূর্ণ কম্পন বা এসি কারেন্টের ক্ষেত্রে অভিমুখ যেটা সেটা চেঞ্জ হয়। দেখো একটা পূর্ণ পর্যায়ে কবার চেঞ্জ হয়, দুবার, ঠিক আছে? তাহলে একটা পূর্ণ পর্যায়ে কবার চেঞ্জ হয়, দুবার। তাহলে এখানে দেখো আমাদেরকে যেটা ক্যালকুলেশন করছে প্রবাহ মাত্রা সেকেন্ডে কতবার শূন্য হবে। তাহলে এখানে দেখো পর্যায়কাল যেটা সেটা কত 1/50 আসছে। তাহলে একটা পূর্ণ পর্যায়ে কবার চেঞ্জ হয়, দুবার, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদেরকে যেটা ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে কতবার চেঞ্জ হচ্ছে। তাহলে 1/50 সেকেন্ড সময়ে কতবার চেঞ্জ হচ্ছে, দুবার। তাহলে এখানে তোমার যেটা ক্যালকুলেশন করেছে ওই 50 হার্জ কম্পাঙ্কের ওটা কবার আসছে, বা এইভাবে তুমি দেখো, এইভাবে কম্পাঙ্ক থেকে বলা যাবে যে 50 হার্জ কম্পাঙ্ক মানে সে প্রতি সেকেন্ডে কতবার মানে চেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে 50 বার। তাহলে একটা পূর্ণ পর্যায়ে দেখো আমরা জানি কবার চেঞ্জ হয়, দুবার। তাহলে এখানে দেখো এই যে কম্পাঙ্কটা দেওয়া আছে তাকে যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে যেটা সেটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে, তাই না? বা এখানে আরেকভাবেও ভাবতে পারো যে 1/50 এই সেকেন্ডে বা দুবার চেঞ্জ হয় কতবারে, সেটা হচ্ছে, বা 1/50 সেকেন্ডে চেঞ্জ হচ্ছে কতবার, দুবার। তাহলে 1 সেকেন্ডে যে চেঞ্জটা হবে সেটা 2/1/50। তাহলে এটা সমান দেখো 2কে 50 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, 100, তাই না? তাহলে একটা পূর্ণ পর্যায়ে কবার চেঞ্জ হয়, দুবার। তাহলে একক সময়ে কতবার চেঞ্জ হবে সেটা কিন্তু দেখো আমরা এখান থেকে পেয়ে যাব, সেটার অ্যান্সার আসছে 100। তাহলে এটার সঠিক উত্তর হবে কত, 100। আচ্ছা তারপরে 6 নম্বরের যে কোশ্চেনটা আছে, 6 না 7 নাম্বার, দেখো কি বলেছে। বলেছে স্টেপ ডাউন ট্রান্সফরমারে কোনটি বাড়ানো হয়। দেখো স্টেপ ডাউন মানে যে স্টেপ ডাউন ট্রান্সফরমার মানে যেখানে ভোল্টেজটা কি কমানো হয়, আর স্টেপ আপ ট্রান্সফরমার মানে যেখানে ভোল্টেজটাকে কি করা হয়, বাড়ানো হয়। তাহলে এখানে অ্যাকচুয়ালি স্টেপ ডাউন ট্রান্সফরমারে কোনটি বাড়ানো হয়, তোমাদের দেখবে এখানে অ্যান্সার যেটা দেওয়া আছে সেটা বিভব দেওয়া আছে। অ্যাকচুয়ালি স্টেপ ডাউন ট্রান্সফরমারে বিভবটা কি করা হয়, কমানো হয়, আর এখানে বিভব বাড়ানো হয় অ্যাকচুয়ালি তোমার স্টেপ আপ ট্রান্সফরমারে। তাহলে এটাতে অ্যাকচুয়ালি কোশ্চেনটা একটু উল্টে গেছে, স্টেপ ডাউন ট্রান্সফরমারে কোনটি কমানো হয় তাহলে তখন হতো বিভব, বা এটা স্টেপ আপ ট্রান্সফরমারে কোনটা বাড়ানো হয়, স্টেপ আপ যদি বলা হতো তাহলে তখন এটার অ্যান্সার আসতো কত, বিভব। এটা ভালো করে তোমরা শুনে রাখো যে ট্রান্সফরমার মেনলি 2 রকমের হয়, একটা হচ্ছে স্টেপ আপ আর একটা হচ্ছে স্টেপ ডাউন। স্টেপ আপ মানে যেখানে ভোল্টেজটাকে কি করা হয়, ইনক্রিজ করা হয় বা বাড়ানো হয়, আর স্টেপ ডাউন মানে যেখানে কি করা হয়, কমানো হয়, ঠিক আছে? তাহলে এখানে স্টেপ ডাউন ট্রান্সফরমারে বাড়ানো হয় অ্যাকচুয়ালি কোনটা, বিভবটা, এই স্টেপ ডাউনে।
স্টেপ ডাউন যেটা, সেটাতে তোমার বিভব কী হবে, কমবে। এখানে অ্যান্সার একটু ইয়ে করে দিয়েছে, উল্টো দিয়ে দিয়েছে। আচ্ছা, 8 নম্বরে যে কোশ্চেন সেটা দেখো। তড়িৎচুম্বকীয় তরঙ্গে তড়িৎ ক্ষেত্র ই এবং চৌম্বক ক্ষেত্র বি হলে তরঙ্গের প্রবাহের অভিমুখ হবে। তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগের অভিমুখ নির্দেশিত হয় ই ক্রস বি, এই যে ভেক্টর, এটা দ্বারা। কারণ আমরা জানি তড়িৎচুম্বকীয় তরঙ্গে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র লম্বভাবে কম্পিত হয়, আর তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে আবার কে, ওই তোমার তড়িৎচুম্বকীয় যে তরঙ্গ সেটা গতিশীল হয়। তাহলে ওই তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে যে ভেক্টরটা থাকে সেটা ই ক্রস বি। কারণ আমরা জানি ই ক্রস বিটা ই ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের সঙ্গে কি পারপেন্ডিকুলার বা লম্বভাবে থাকে। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশান সি। এবং এখান থেকে আরেকটা জিনিসে তোমরা ভালো করে মনে রাখবে, সেটা যে পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর পি, এটা সমান হয় ই ক্রস বি বাই কত, মিউ নট। এটাকে বলা হয় কি পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর কাকে বলে? তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি প্রবাহের হার যে রাশি দ্বারা প্রকাশ করা হয় সেটাকে বলা হয় কি পয়েন্টিং ভেক্টর। এটা হচ্ছে তার ম্যাথামেটিক্যাল ইকুয়েশন। হলো। এরপরে 9 নম্বরের যে কোশ্চেনটা আছে সেটা দেখো কি বলেছে। কোশ্চেন নাম্বার 9 দেখো, বলেছে আলোকীয় তন্তুতে আলোক সঞ্চালনের কোন আলোকীয় ঘটনা সংযুক্ত। দেখো, অপটিক্যাল ফাইবার বা আলোকীয় তন্তুতে তোমার যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে এটার অ্যান্সার হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে? কারণ দেখো, একটা অপটিক্যাল ফাইবার এরকম থাকে, তার ভিতরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় কোর, আর বাইরে এখানে একটা অংশ থাকে যেটাকে বলা হয় ক্ল্যাডিং। এই কোরের যে ডেনসিটি সেটা ক্ল্যাডিংয়ের থেকে কি হয়, বেশি হয়। এই যে পার্ট, এই পার্টটাকে বলা হয় কি ক্ল্যাডিং। তাহলে আলো যখন এখানে পড়বে, এখানে যখন তুমি অভিলম্ব টানবে, এই আপাতন কোণের মানটা তোমার যে সংকট কোণ তার থেকে বেশি হবে, দিয়ে দ্বিতীয় মাধ্যমে না গিয়ে প্রথম মাধ্যমে ফিরে আসবে, এরকমভাবে যাবে। তাহলে এই ক্ল্যাডিং আর কোরের মধ্যে ওর একটা কি হয়, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। সেই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্যেই তোমার কিন্তু এটা দেখা যায়। আচ্ছা, এরপরে 10 নম্বরে যে কোশ্চেন সেটা দেখো কি বলেছে। অভিলক্ষের ব্যাস দ্বিগুণ করলে দূরবীক্ষণের বিশ্লেষণী ক্ষমতা কি হবে? আচ্ছা, দূরবীক্ষণের বিশ্লেষণী ক্ষমতার ফর্মুলা এটা একটু ভালো করে মনে রাখবে। বিশ্লেষণী ক্ষমতা এটা হচ্ছে d/1.22 ইন্টু ল্যামডা। এটা হচ্ছে বিশ্লেষণী ক্ষমতার ফর্মুলা। তাহলে এখানে দেখো, বিশ্লেষণী ক্ষমতা যেটা সেটা ব্যাস, যেটা ডিটা হচ্ছে কি ব্যাস আর ল্যামডাটা হচ্ছে কি ওয়েভলেন্থ। তাহলে বিশ্লেষণী ক্ষমতাটা ব্যাসের সঙ্গে কি সমানুপাতিক। তাহলে ব্যাস যদি দ্বিগুণ হয় তাহলে নিশ্চয়ই বিশ্লেষণী ক্ষমতা সেটাও কি হবে, দ্বিগুণ হবে। তাহলে বিশ্লেষণী ক্ষমতা এখানে যেটা হয়ে যাবে সেটা দ্বিগুণ, মানে দ্বিগুণ পরিমাণে কি বেড়ে যাবে আর কি। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশান এ। আচ্ছা, এবার নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, xi। কি বলেছে? m ভর এবং e গতিশক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের সংশ্লিষ্ট বস্তু তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য হবে। দেখো, আমরা জানি যে কোনো একটা কণা যদি গতিশীল হয় তাহলে তার সঙ্গে সঙ্গে একটা তরঙ্গদৈর্ঘ্য সৃষ্টি হয়, যেটাকে বলা হয় বস্তু তরঙ্গ বা পদার্থ তরঙ্গ। সেটা যদি ল্যামডা হয়, ল্যামডা সমান আমরা জানি h/p, যেখানে পিটা হচ্ছে কি মোমেন্টাম বা ভরবেগ। এবার দেখো বলেছে m ভর এবং e গতিশক্তি সম্পন্ন একটা ইলেকট্রনের
সংশ্লিষ্ট বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তাহলে এখানে ইলেকট্রনটার মাস আর কি তার কাইনেটিক এনার্জি বা গতিশক্তিটা কি বলে দিয়েছে। তাহলে এখানে আমরা ওর রেসপেক্টে কি এগুলো প্রকাশ করব। তাহলে ল্যামডা সমান h/p। এবার h/p, p মানে ভরবেগ, ভরবেগ সমান আবার দেখো আমরা লিখতে পারি √2mE। ঠিক আছে, তাহলে ওই যে ইলেকট্রনটা যার মাস m এবং তার যে কাইনেটিক এনার্জি সেটা যদি ই হয়, তাহলে তার যে পদার্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সেটা আসবে h/√2mE। তার মানে দেখো অপশান ডি যেটা সেটা কিন্তু হবে সঠিক উত্তর। হলো, এরপরে xi 12 নম্বরেরটা দেখো, এই xii কি বলেছে, হাইড্রোজেন পরমাণুর বামার শ্রেণীর ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে কত শক্তির প্রয়োজন। একটা রাশিমালা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ওই রাশিমালাটা মনে রাখবে। তাহলে যে কোনো পরমাণুর ক্ষেত্রে তোমরা কিন্তু এনার্জি ক্যালকুলেট করতে পারবে। তাহলে দেখো যে কোনো পরমাণু যে কোনো কক্ষপথের শক্তি তার যে ফর্মুলা En এটা সমান হচ্ছে -13.6 ইন্টু z²/n²। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, এটা আমরা সবার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। এবার আমাদের এখানে বলেছে হাইড্রোজেন পরমাণুর বামা শ্রেণীর। তাহলে বামা শ্রেণী মানে ইলেকট্রন কোন কক্ষপথে নেমে আসে, 2 নম্বর কক্ষপথে। তাহলে এখানে দেখো বামার সিরিজের ক্ষেত্রে, তাহলে এখানে দেখো বামার সিরিজ, সেখানে এন যেটা সেই এন সমান কত 2, আর হাইড্রোজেনের ক্ষেত্রে আবার জেডের যে ভ্যালু, হাইড্রোজেনের ক্ষেত্রে জেড ইকুয়াল টু কত হয় 1 হয়। তাহলে এই যে ফর্মুলা সেই ফর্মুলায় ভ্যালুগুলো কী করবো আমরা বসাবো। তাহলে দেখো ওই বামার শ্রেণী যেহেতু 2 নম্বর কক্ষপথ, তাহলে এটাকে E2 এটা সমান হচ্ছে -13.6 ইন্টু 1² কত 2², এর মানে -13.6 কত 4, এটা সমান আসবে -3.4, এটা ইলেকট্রন ভোল্ট। এই যে ইউনিট, এর ইউনিট হচ্ছে কি ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো ওই কক্ষপথে যে ইলেকট্রনটা আছে তার যে এনার্জি, সে এনার্জি কত -3.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে ওই ইলেকট্রনটাকে যদি আমরা ওই অরবিট বা কক্ষপথ থেকে ডিসপ্লেস করতে যাই, তাহলে বাইরে থেকে আমাদের এত পরিমাণে শক্তি কি দিতে হবে, এবং বাইরে থেকে যে এনার্জিটা দিতে হবে সেটা অবশ্যই কি প্লাস এনার্জি। ওই জন্যে এটা সঠিক উত্তর হবে অপশান সি। ঠিক আছে, 3.4 ইলেকট্রন ভোল্ট। হ্যালো, এরপরে 13 নম্বরের যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, যে গেটের পুনরাবৃত্তিমূলক ব্যবহারের দ্বারা একটি অ্যান্ড গেট তৈরি করা যায় সেটি হলো। আচ্ছা দেখো আমরা জানি ন্যান্ড গেট আর নর গেট, এই দুটো গেটকে বলা হয় কি ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। কারণ এই দুটো গেট থেকে তোমার যে বিভিন্ন ধরনের প্রাথমিক গেট বা বেসিক গেট সেগুলো তৈরি করা যায়। বেসিক গেট হচ্ছে 3টে, একটা ওয়ার গেট, একটা নট গেট আর একটা হচ্ছে অর গেট। অ্যান্ড, অর আর নট, এই 3টে হচ্ছে কি বেসিক গেট। এই ন্যান্ড গেট আর নর গেট ইউজ করে আমরা এই 3টে বেসিক গেটকে কিন্তু তৈরি করতে পারি। তাহলে এখানে যেটা কোশ্চেনে বলেছে যে গেটের পুনরাবৃত্তিমূলক ব্যবহারের দ্বারা অ্যান্ড গেট তৈরি করা যায় সেটা হবে কি উত্তর ন্যান্ড গেট। কারণ ন্যান্ড গেট যদি আমরা ইউজ করি তাহলে সেখান থেকে আমরা অ্যান্ড গেট সেটা কিন্তু পাবো। আচ্ছা এরপরে যে কোশ্চেনটা আছে তাহলে এটার উত্তর হচ্ছে ন্যান্ড গেট, XIV 14 নম্বরের কোশ্চেন। দেখো কি বলেছে, নিম্নলিখিত কোনটির সাহায্যে উপগ্রহ যোগাযোগ করা হয়। দেখো উপগ্রহ বা স্যাটেলাইট কমিউনিকেশন যেটা সাহায্যে করা হয় সেটা হচ্ছে তোমার স্পেস তরঙ্গ। কারণ স্পেস তরঙ্গে তোমার হাই ফ্রিকোয়েন্সির এগুলো ইউজ করা হয়। তাহলে ওটা ওই যে আয়ন মণ্ডল বা আয়ন স্ফিয়ার যেটা আছে সেই আয়ন স্ফিয়ারটাকে ভেদ করেও কিন্তু ওই উপগ্রহ যেখানে থাকে সেখানে চলে যেতে পারে। ওই জন্যে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা বা স্যাটেলাইট যে কমিউনিকেশান সেখানে স্পেস তরঙ্গ বা তোমার স্পেস ওয়েভ এটাকে কি করা হয় ইউজ করা হয়। ঠিক আছে,
তাহলে এই হলো তোমার 14টা এমসিকিউ। নেক্সট যে ভিডিও সেখানে ওই এক কথায় উত্তর এবং 2 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার করে দেবো। আর যারা এখনও আগের মডেলগুলো দেখোনি, মানে আগের যে পেজগুলোতে আছে ফিজিক্সের কোশ্চেন, সেগুলোরও অ্যান্সার করে দেওয়া আছে, যারা দেখোনি অবশ্যই সেগুলো দেখে নেবে। ঠিক আছে।